তথ্য নয়, বিশ্লেষণে বিদ্যাপতি। চৈতন্য পূর্ববর্তী যুগের কবি বিদ্যাপতি। তো ওই চৈতন্য পূর্ববর্তী যুগের কবি বিদ্যাপতি এর প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে বিদ্যাপতি মহারাজ শিবসিংহ, কীর্তিসিংহ, দেবসিংহ প্রমুখের পৃষ্ঠপোষকতা অর্জন করলেন। এরা সবাই হয়েছে পঞ্চদশ শতাব্দী, অর্থাৎ চৈতন্যদেবের পূর্বে ছিলেন। এরপরে বিদ্যাপতির যদি আমরা হয়েছে রচনার মধ্যে দিয়ে দেখি রচনাগুলো, তাহলে সেখানে দেখতে পাবো গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব দর্শন এগুলো হয়েছে কিছুই নেই, বরং হয়েছে মানবরস ছিল। এই গৌড়ীয় তত্ত্ব দর্শন এগুলো চৈতন্যদেবের পরবর্তীকালে এসছে। এইখান থেকে আমরা বলতে পারি বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী যুগের মানুষ। তাহলে চৈতন্য বিদ্যাপতি যদি পূর্ববর্তী যুগের মানুষ হন, তাহলে চৈতন্যদেবের পরবর্তীকালের সঙ্গে পূর্ববর্তীকালের কি পার্থক্য রয়েছে বৈষ্ণব পদাবলীর? পার্থক্য প্রথমত হচ্ছে কি, চৈতন্য পূর্ববর্তী যুগের গৌড়ীয় বৈষ্ণব দর্শন হয়েছে ছিল না। দ্বিতীয় নম্বর হয়েছে সেখানে পদের এত বৈচিত্র্য ছিল না। পরবর্তীকালে হয়েছে এলো গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ বিষয়ক পদ এলো, বাৎসল্য রস এলো, অভিসারের বৈচিত্র্য দেখা দিল। পূর্ববর্তীকালে এ সমস্ত কিছুই হয়েছে ছিল না। সেটা ছিল হয়েছে তত্ত্ব নিরপেক্ষ মানব রস সেখানে প্রাধান্য পেয়েছিল। এরপরে তাহলে আগে যে চৈতন্যদেবের জন্মের আগে যে বৈষ্ণব পদাবলী রচিত হলো, তার মধ্যে কোন বৈষ্ণব তত্ত্ব ছিল যেটা পরবর্তীকালের হয়েছে বৈষ্ণব তত্ত্বের সঙ্গে হয়েছে পার্থক্য? তাহলে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সঙ্গে তত্ত্বের সঙ্গে না, প্রথমত হয়েছে প্রাচীন যে বৈষ্ণব তত্ত্ব দর্শন সেখানে হয়েছে রাধাকৃষ্ণ ছিলেন, কিন্তু হয়েছে সেখানে রাধাকৃষ্ণ যথাক্রমে জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক, এবং তারা আলাদা রূপে বিরাজমান। কিন্তু পরবর্তীকালে যদি আমরা হয়েছে দেখি, সেখানে দেখতে পাবো কৃষ্ণেরই হলাদিনী শক্তি বা পরাশক্তির হয়েছে বহিঃপ্রকাশ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের এই যে হয়েছে মধুর রস আস্বাদনের জন্য অদ্বৈত কৃষ্ণের দ্বৈত রূপে প্রকাশ, এটাই হয়েছে পার্থক্য। এখানে প্রাচীন বৈষ্ণব তত্ত্বে ছিল ভক্তি রস, ভক্তি ভাবুকতার মধ্য দিয়েই হয়েছে মোক্ষ লাভ ছিল। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দর্শন দেখি যদি আমরা, সেখানে পঞ্চরস, পঞ্চরসের মধ্য দিয়েই হয়েছে শ্রীকৃষ্ণের অনুধ্যানই হয়েছে লক্ষ্য। এবার এই বিদ্যাপতিকে আমরা বাংলা সাহিত্যে গ্রহণ করেছি কেন, আলোচনায় নিয়ে আসছি কেন? তিনি তো হয়েছে মিথিলার কবি ছিলেন, মৈথিলি ভাষায় মিথিলার মৈথিলি কোকিল নামে অভিহিত হয়েছে। তো তাকে বাংলা সাহিত্যের আলোচনায় আনার কারণ হয়েছে তার ভাবে, ভাষায়, ছন্দে ও লালিত্যে বাঙালি তাকে হয়েছে অন্তরের কবিরূপে গ্রহণ করেছে। এর কারণ হচ্ছে একসময় সারস্বত যে সাধনা, সেই সাধনার কেন্দ্রভূমি ছিল মিথিলা। এখানে বাঙালি কাব্যানুরাগী ব্যক্তিরা ওই বিদ্যাপতির পদ ওখান থেকে হয়েছে মুখে মুখে এনেছে, আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। দ্বিতীয় নম্বর হয়েছে চৈতন্যদেব ছিলেন বিদ্যাপতির পদের মরমী পাঠক। তৃতীয়ত হয়েছে বাঙালি মধুর রসের রসিক, এই কারণের জন্য রাধাকৃষ্ণের প্রেম লীলাকে, প্রেমের বৈচিত্র্যকে অন্তরের সঙ্গীত হিসাবে তারা গ্রহণ করল। পরবর্তীকালে গোবিন্দ দাস বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছে, নানান পদ রচনা করছেন। এমনকি আমাদের আধুনিককালে রবীন্দ্রনাথ ঠাকুর ও ভানুসিংহ ঠাকুরের পদাবলী হয়েছে রচনা করলেন। এই সমস্ত কারণে বিদ্যাপতিকে আমরা বাংলা সাহিত্যের আলোচনায় আনি। তো বিদ্যাপতির পদের তাহলে কোন কোন বৈশিষ্ট্য আছে? বিদ্যাপতির পদের যদি হয়েছে বৈশিষ্ট্য আমরা হয়েছে দেখি, তাহলে সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য বলবো যে রাধিকার ক্রম বিকাশ লক্ষ্য করা যায়, চরিত্রের ক্রম বিবর্তন আমরা হয়েছে লক্ষ্য করতে পারি। দ্বিতীয় নম্বর, বিদ্যাপতি যত না ভাবের কবি, তার চেয়ে বেশি হয়েছে রূপের কবি। তিনি সম্ভব রসের কবি, তার হয়েছে মন্ডন কলার বৈচিত্র্য তার পদে আমরা হয়েছে লক্ষ্য করি। এবার হয়েছে এই যে বিদ্যাপতি মৈথিলি কোকিল নামে অভিহিত করা হচ্ছে, কিন্তু বিদ্যাপতিকে হয়েছে মৈথিলি কোকিল নামে অভিহিত করার কারণ কি? আসলে তার পদে ব্রজবুলি ভাষার হয়েছে সংমিশ্রণ থাকার জন্য এখানে পদগুলি, বিদ্যাপতির পদগুলি সুমধুর হয়ে উঠেছিল। এরপরে হচ্ছে ব্রজবুলি, তাহলে কি? ব্রজবুলি গ্রিয়ারসন বলছেন যে এটা বাংলা এবং হয়েছে
মৈথিলি মিশিয়ে একটা উৎকৃষ্ট ভাষা। সুনীতি কুমারও তাই সমর্থন করেছেন। এরপরে আমাদের হয়েছে বিদ্যাপতির বাংলা সাহিত্যে হয়েছে পরবর্তীকালে প্রভাব। প্রভাব এইটাই হয়েছে যে চৈতন্য পরবর্তীকালের কবি গোবিন্দ দাস বিদ্যাপতিকে নিয়ে হয়েছে বিদ্যাপতির মতো করে পদ রচনার চেষ্টা করেছেন, এই জন্য তিনি দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত হয়েছেন। দ্বিতীয়ত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ঠাকুরের হয়েছে পদাবলী রচনা করেছেন বিদ্যাপতির আদর্শে অনুপ্রাণিত হয়ে, এবং সপ্তদশ শতকে ছোট বিদ্যাপতি নামে একজন হয়েছে কবির সন্ধান পাই, যিনি হয়েছে বৈষ্ণব পদ রচনা করেছিলেন। এই সমস্ত বিদ্যাপতির প্রভাবের কারণে হয়েছে। এবার বিদ্যাপতির ধর্মমত যদি আলোচনা করা হয়, না, বিদ্যাপতি লৌকিক ধর্মের দিক থেকে ছিলেন শৈব, তবে তিনি গঙ্গা, গণপতি, কালিকা, সূর্যদেবেরও হয়েছে বন্দনা করে কাব্য রচনা করেছেন। তার পদের মধ্যে হয়েছে ভাবতন্ময়তা আমরা হয়েছে লক্ষ্য করছি। বিদ্যাপতিকে পঞ্চোপাসক বলছি কেন? পঞ্চযুক্ত উপাসক। কি কি হয়েছে? পাঁচজন দেবতা। তিনি হয়েছে বৈষ্ণব ছিলেন, শাক্ত, শৈব, সৌর এবং গানভট্ট, তাই হয়েছে পঞ্চোপাসক বলা হচ্ছে বিদ্যাপতিকে। এরপরে আমাদের হয়েছে বিদ্যাপতি আলোচনা করতে গেলে আমাদের আরেকটা জিনিস আছে, প্রার্থনা এবং নিবেদন। এই পর্যায়টা আমরা লক্ষ্য করি। এই প্রার্থনা এবং হয়েছে নিবেদনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আসলে প্রার্থনা এবং নিবেদন আপাত দৃষ্টিতে এক মনে হতে পারে, কিন্তু বৈষ্ণব তত্ত্ব দর্শন এবং সাহিত্যে এর কতগুলো হয়েছে পার্থক্য আছে। যেমন প্রার্থনা বিষয়ক যদি পদ দেখি, তাহলে হয়েছে সেখানে মোক্ষ লাভই হয়েছে প্রধান বাসনা, এবং রাধাকৃষ্ণের মিলন লীলা দেখার জন্য কবিরা আকাঙ্ক্ষা করে থাকছে। কিন্তু নিবেদন পর্যায়ে যদি হয়েছে আমরা দেখি, সেখানে দেখতে পাবো সূক্ষ্ম অর্থে রাধাকৃষ্ণের পারস্পরিক আত্মনিবেদন এখানে হয়েছে ভাষা পাচ্ছে। নিবেদনের পদে প্রেমিক প্রেমিকার ভেদ বুদ্ধি লোপ পাচ্ছে, অদ্বয় উপলব্ধি হয়েছে ঘটছে। এগুলো বিদ্যাপতির হয়েছে পথে আমরা হয়েছে লক্ষ্য করব।